কারণ যেকোনো সংখ্যার নিচে 1 দ্বারা 1 থাকলে বা যেকোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে সেই সংখ্যাটাই পাওয়া যায়। আর এই ধরনের সংখ্যাগুলো তো পূর্ণ সংখ্যা। এইজন্য ভগ্নাংশের ক্ষেত্রে কখনো হরটা 1 হবে না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা গণিতের সংখ্যা নিয়ে আলোচনা করব। সংখ্যার ধারণা মূলত গণনার ধারণা থেকে উৎপত্তি লাভ করে। তো সংখ্যাকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। তারপর এই ভাগগুলোকে আরও বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এখানে যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামের মাধ্যমে সমস্ত ধরনের সংখ্যার বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ দেখানো হয়েছে। তো এগুলোকে যদি আরও আমরা বিস্তারিতভাবে বুঝতে চাই তাহলে প্রথমত সংখ্যাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং অন্যটি হচ্ছে অবাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যার ব্যাপারটা যদি আমরা বুঝতে পারি তাহলে বাস্তব সংখ্যা বুঝতে সুবিধা হবে। তো অবাস্তব সংখ্যা কি? অবাস্তব সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোর জন্য রুট ওভারের ভিতর মাইনাস চিহ্ন আসে সেই সংখ্যাগুলোই হবে হচ্ছে অবাস্তব সংখ্যা। যদি আমরা এখানে চিন্তা করি রুট ওভার -2, তাহলে এখানে কি আছে? রুট ওভারের ভিতর মাইনাস সহ একটা সংখ্যা আছে। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তো এই সংখ্যাগুলোর একটা কমন বিষয় বের করা হয়, সেটা হচ্ছে এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি √(-1 × 2), অর্থাৎ এটাকে আবার আমরা লিখতে পারি √(-1 × √2), অর্থাৎ রুট ওভারের ভিতর যদি আমাদের মাইনাস চিহ্ন থাকে সেটাকে আমরা সর্বদা √(-1) হিসেবে আলাদা করতে পারি। যেরকম আমাদের যদি এইরকম থাকে √(-7), এটা যদি থাকে এটাকেও আমরা লিখতে পারবো √(-1 × √7), অর্থাৎ রুট ওভারের ভিতর মাইনাস চিহ্ন থাকলে সেটাকে আমরা √(-1) হিসেবে লিখতে পারি। এবং এই যে √(-1) পাইছি এইটা দেখে আমরা বুঝতে পারবো সংখ্যাটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এবং এই √(-1) কে i দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো জায়গায় যদি এইরকম থাকে 7i, অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে এটা মানে 7 × √(-1), অর্থাৎ এই 7i এই সংখ্যাটা হচ্ছে একটি অবাস্তব সংখ্যা। তো এই ধরনের সংখ্যাগুলো দেখে আমরা বুঝে নেব যে এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। একটা হচ্ছে i থাকবে অথবা ওই সংখ্যাটার সাথে √(-1) থাকবে অথবা রুটের ভিতর মাইনাস সহ যেকোনো একটা সংখ্যা থাকবে। তো এই ধরনের সংখ্যা দেখলে আমরা সেটাকে বুঝবো এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা। তো এই অবাস্তব সংখ্যা যদি আমরা চিন্তা পারি, এই অবাস্তব সংখ্যা বাদ দিয়ে বাকি যত সংখ্যা থাকবে সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। এখন এই বাস্তব সংখ্যাগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম যে 2টা ভাগ আছে বা মূল যে 2টা ভাগ আছে তার মধ্যে একটা হচ্ছে মূলদ সংখ্যা এবং অন্যটি হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে আবার অমূলদ সংখ্যাটাকে যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের মূলদ সংখ্যা এবং বাকি সংখ্যাগুলোকে চিনতে সুবিধা হবে। হবে এখানে দশমিকের পর, অর্থাৎ আমরা যদি চিন্তা করি এখানে 13.137592 র্যান্ডমলি এরকম সংখ্যা চিন্তা করি এবং এটা যদি চলতেই থাকে অর্থাৎ শেষ না হয় তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। অর্থাৎ দশমিকের পরে এলোমেলোভাবে চলতেই থাকবে, অর্থাৎ কোনো মিল থাকবে না। যেরকম 1375 এখানে কোনো সংখ্যা বারবার রিপিট হচ্ছে না বা পুনরায় আসতেছে না। যেরকম 137 এগুলো বারবার আসতেছে না। এই ধরনের সংখ্যা যদি আসে এবং সেটা অসীম পর্যন্ত চলতে থাকে তাহলে ওগুলো হবে হচ্ছে অমূলদ সংখ্যা। এছাড়া যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ p/q আকারে বা লব এবং হর আকারে প্রকাশ করা যায় না, সেগুলোকেও আমরা অমূলদ সংখ্যা বলব। এখন এই যে আমাদের অসীম দশমিক সংখ্যা আছে যেগুলো পুনরাবৃত্তি হয় নাই, এই সংখ্যাগুলোকেও কখনো p/q আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ সংখ্যাটা যদি দশমিকে থাকে এবং দশমিকের পরে আমাদের এলোমেলোভাবে চলতেই থাকে, অর্থাৎ পুনরাবৃত্তি না হয়ে যদি চলতে থাকে সেটাকে যেমন আমরা অমূলদ সংখ্যা বলবো। এবং যে সংখ্যাটাকে আমাদের এই যে হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না সেগুলোকেও আমরা অমূলদ সংখ্যা বলবো। এইটার ভিতর আসে যেমন আমরা যদি বলি √2। তো এই সংখ্যাটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না। কেন পারি না? কারণ এইটা হচ্ছে 1.4142 এইরকম এলোমেলো মান আসতেই থাকে। অর্থাৎ এখানে এই দশমিকের পরে যে সংখ্যাগুলো আসে সেই সংখ্যাগুলো কখনো একটার সাথে আরেকটা মিলে যায় না, অর্থাৎ নির্দিষ্ট কোনো প্যাটার্ন ফলো করে না। এই ধরনের সংখ্যাগুলোকে, অর্থাৎ এই যে এই সংখ্যাটা এটাকে আমরা দেখতেছি এরকম অসীম অসীম দশমিক সংখ্যা। তো এই অসীম দশমিক সংখ্যা হওয়ার কারণে এই √2 একটা অমূলদ সংখ্যা।
অর্থাৎ √2 কে আমরা কি আকারে প্রকাশ করতে পারতেছি না? p/q আকারে। এটা √2 থেকে বোঝা যায় না। এটা যখন আমরা √2 কে আমরা দশমিকে রূপান্তর করব, সেই দশমিকটা দেখলে বুঝতে পারব যে এইটা হচ্ছে অনন্তকাল চলতেই থাকবে এবং কোনো পুনরাবৃত্তি হয় না। এই কারণে এই √2 কে আমরা অমূলদ সংখ্যা বলতেছি। একইভাবে √3 হচ্ছে অমূলদ সংখ্যা, √5 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, √7 এগুলো অমূলদ সংখ্যা। কিন্তু আমরা যদি √9 বলি, এটাকে কিন্তু 3 লেখা যাচ্ছে। অর্থাৎ এই 3 কে এভাবে চিন্তা করা যায় 3.0, অর্থাৎ এই দশমিকের পরে আ অসীম কোনো মান নাই। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলব হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যার ব্যাপারটা যদি আমরা বুঝতে পারি, কোন সংখ্যার ভিতর থেকে যদি আমরা অমূলদ সংখ্যাকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে সেই অমূলদ সংখ্যাকে বাদ দেওয়ার পর বাকি যত সংখ্যা থাকবে সবগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এখন এই মূলদ সংখ্যা তাহলে কিভাবে আসতেছে? মূলদ সংখ্যা তাহলে আসতেছে হচ্ছে যেগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারব। মূলদ সংখ্যা তাহলে কিভাবে আসবে? মূলদ সংখ্যা আসবে যেগুলোকে p/q আকারে প্রকাশ করতে পারব, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারব। এই এই মূলদ সংখ্যার ভিতর প্রধান ২ টা ভাগ হচ্ছে, একটা পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মধ্যে তফাৎ হচ্ছে যেগুলো পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যাগুলো সবসময় দশমিকের পরে শূন্য থাকবে। অর্থাৎ এগুলো দশমিকের পরে আর কিছু থাকবে না। তো আমরা যদি 3 চিন্তা করি, 3 কে আমরা 3.0 চিন্তা করতে পারি। অর্থাৎ এখানে দশমিকের পরে আর কিছু থাকবে না। এইভাবে এটা 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, এই ধরনের সংখ্যাগুলো হইতে পারে। অথবা 0 হইতে পারে, এটাও পূর্ণ সংখ্যা। কারণ এখানেও যদি আমরা 0 চিন্তা করি, তাহলে 0 কে 0.0 চিন্তা করা যায়, অর্থাৎ দশমিকের পরে কিছু থাকবে না। এবং এখানে -1 হইতে পারে, -2 হইতে পারে, -3 হইতে পারে। কারণ এই সংখ্যাগুলোতেও যদি আমরা -2 চিন্তা করি, এখানেও দশমিকের পরে 0 ছাড়া আর কিছু নাই। অর্থাৎ এই সংখ্যাগুলোর সবগুলো সংখ্যা পূর্ণ অবস্থায় আছে। এগুলোর কোনো ফ্র্যাকশন নেই বা এগুলোর কোনো ভগ্নাংশ নেই বা খণ্ডিত অংশ নেই। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং ভগ্নাংশ যেটা আছে, ভগ্নাংশ সংখ্যা, এগুলোকে সবসময় লব এবং হর এই ধরনের আকারে প্রকাশ করা যাবে। এবং এই যে q এর মানটা আছে, এই q এর মানটা এটা কখনো 1 হবে না এবং কখনো 0 হবে না। অন হলে কি সমস্যা? যদি এই q এর মানটা অন হয়, তাহলে এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। যদি আমরা এই ধরনের চিন্তা করি, যেমন হচ্ছে 3/1, এটা যদি চিন্তা করি, এটা হচ্ছে, এটাকে অন লেখা যায়। কারণ যেকোনো সংখ্যার নিচে 1 থাকলে বা যেকোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে সেই সংখ্যাটাই পাওয়া যায়। আর এই ধরনের সংখ্যাগুলো তো পূর্ণ সংখ্যা। এইজন্য ভগ্নাংশের ক্ষেত্রে কখনো হরটা অন হবে না এবং অন্য ক্ষেত্রে যেটা দেওয়া আছে 0, তো ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা এইভাবে 3/0 চিন্তা করি, তো কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয় বা সেটার নির্দিষ্ট কোনো মান আসে না। তো এখানে যেহেতু 0 দ্বারা ভাগ করলে নির্দিষ্ট কোনো মান আসে না, এইজন্য এই হরের মানটা কখনো 0 হইতে পারবে না। অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে এই হরের মানটা কখনো 1 বা 0 হইতে পারবে না। তো কি হইতে পারবে? তাহলে 1 এবং 0 বাদ দিয়ে অন্য যেকোনো সংখ্যা হইতে পারে। যেরকম আমরা 3/2 চিন্তা করতে পারি, 3/5 চিন্তা করতে পারি, বা হচ্ছে 7/9 চিন্তা করতে পারি। এই ধরনের যেকোনো সংখ্যাকে আমরা বলব ভগ্নাংশ সংখ্যা। তো এখন যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এই পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো এখানে যেমন আমরা দেখতেছি, এই পূর্ণ সংখ্যার ভিতর ঋণাত্মক সংখ্যা আছে, শূন্য আছে এবং ধনাত্মক সংখ্যা আছে। তো এগুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে বিভক্ত করা যায় এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো আছে, আ অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেগুলোর মধ্যে কোনো ঋণাত্মক চিহ্ন থাকবে না। তো এখানে আমরা যেগুলো দেখতেছি 0, 1, 2, 3, অর্থাৎ 0 থেকে সকল ধনাত্মক সংখ্যা, এগুলোর মধ্যে ঋণাত্মক কিছু নেই। এখানে আমরা দেখতেছি যে অঋণাত্মক সংখ্যা এখানে কি আছে, যদি আমরা 0 লিখি, তো 0 বলতে কখনো -0 বা +0 বোঝায় না। তো এটাকে সবসময় আমরা হচ্ছে ধনাত্মকের মধ্যেই চিন্তা করব, বা এটাকে ঋণাত্মক না আরকি। এটাকে কখনো ঋণাত্মক চিন্তা করব না। অন্যদিকে যে 1 আছে, 2 আছে বা 3 আছে, 4 আছে, এই সংখ্যাগুলোর সামনে সবসময় প্লাস আছে। 1 বলা মানেই হচ্ছে +1। 1 বা +1 একই কথা।
বা 2 বলা মানেই হচ্ছে +2 একই কথা। তো কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নাই মানে ওইটার সামনে প্লাস আছে। অর্থাৎ এই শূন্য সহ এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা অঋণাত্মক সংখ্যা বলব। এগুলোকে ধনাত্মক সংখ্যা কেন বলতেছি না? কারণ ধনাত্মক সংখ্যা শুধু 1 থেকে শুরু হয়ে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা ধনাত্মক বলতে পারবো। কিন্তু শূন্যর ক্ষেত্রে, শূন্য যদি আমরা চিন্তা করি, শূন্যর ক্ষেত্রে -0 বললেও সেটা শূন্য বোঝায়, আবার শূন্যর ক্ষেত্রে +0 বললেও শূন্য বোঝায়। অর্থাৎ শূন্যকে আলাদাভাবে প্লাস এবং মাইনাস দ্বারা বোঝানো যায় না। শূন্য সবসময় শূন্যই হয়। এই কারণে শূন্যকে অঋণাত্মক সংখ্যা বলা হচ্ছে। অর্থাৎ এটা ঋণাত্মক নয়। এইভাবে বোঝানো হয় এটাকে। আর ঋণাত্মকের ক্ষেত্রে কি হয়? এই যে পূর্ণ সংখ্যা যতগুলো ছিল, এই পূর্ণ সংখ্যাগুলোর সামনে যদি ঋণাত্মক চিহ্ন আসে তাহলে সেগুলোকে বলা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেমন এখানে আছে -3। তো 3 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। 3 একটা পূর্ণ সংখ্যা। এই কেন পূর্ণ সংখ্যা? কারণ এইটার পরে দশমিকের পরে আর কিছু নেই। অর্থাৎ এটা পূর্ণ অবস্থায় আছে এবং এই 3 র সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে এইজন্য এটাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হচ্ছে। একইভাবে -4, -5 এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। তো এরপরে অঋণাত্মক, এই যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা যে ছিল, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা থেকে আসছে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এই জায়গাটা যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা শুরু হয়েছে 0 থেকে, তারপরে 1, 2, 3, 4 এইভাবে চলতেছে। তো এখানে যদি আমরা শূন্যটাকে বাদ দিই, বাদ দিলে আমরা কি পাবো? 1 পাবো। 1 থেকে শুরু হবে, শুরু হয়ে চলতেই থাকবে। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এইভাবে চলতেই থাকবে। 1, 2, 3, 4, 5, 6 অনন্তকাল চলতেই থাকবে। তো এই সংখ্যাগুলো সবগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। তো যে সংখ্যাগুলো ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা ওগুলোকে আলাদাভাবে নামকরণ করা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। তো এই হচ্ছে সংখ্যার মূল আলোচনা এবং সংখ্যা নিয়ে সংখ্যার যত শ্রেণীবিভাগ আছে মূলত এগুলোই হচ্ছে সংখ্যার শ্রেণীবিভাগ এবং এই ডায়াগ্রামের মাধ্যমেও এই বিষয়টা বোঝানো হয়েছে। এছাড়া বাস্তব সংখ্যাকে যদি আমরা চিহ্নের মাধ্যমে, এই যে এখানে যে বাস্তব সংখ্যা আছে, এই বাস্তব সংখ্যাকে যদি আমরা চিহ্নের মাধ্যমে প্রকাশ করি তাহলে এখানে আমরা কয়টা চিহ্ন পাবো? হয় প্লাস চিহ্ন পাবো অথবা মাইনাস চিহ্ন পাবো, অথবা কিছু সংখ্যা আছে যে যেমন হচ্ছে 0, এই সংখ্যাটার ক্ষেত্রে প্লাস মাইনাস কিছুই পাবো না। তো এইটাকে বলা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তো এই কারণে সংখ্যার উপর ভিত্তি করে যদি চিন্তা করা হয় তাহলে বাস্তব সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা যেগুলোর সামনে সবসময় ধনাত্মক চিহ্ন থাকবে। আরেকটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা যেগুলোর সামনে ঋণাত্মক চিহ্ন থাকবে। আরেকটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যাতে শুধু শূন্যটা যুক্ত হবে এবং এখানে ধনাত্মক সংখ্যা থাকবে। তো আশা করি সংখ্যার নিয়ে আলোচনাটা আমরা সবাই বুঝতে পারছি। এটা নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় বাদ গেছে, সেটা হচ্ছে এই বাস্তব সংখ্যা যে আছে, বাস্তব সংখ্যার মধ্যে আরো কিছু বিষয় আছে। সেটা হচ্ছে ১ম এই বলছিলাম যে আ অবাস্তব সংখ্যা, অর্থাৎ রুট ওভারের ভিতর মাইনাস বিশিষ্ট সংখ্যাগুলো অথবা বিশিষ্ট সংখ্যাগুলোকে বাদ দিয়ে যা পাবো সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। তো এই বাস্তব সংখ্যায় কিন্তু আমাদের 1 হইতে পারে, 2 হইতে পারে, 1.3 হইতে পারে, এরকম হইতে পারে। তারপর রুট ওভার হইতে পারে, যেকোনো ধরনের হইতে পারে। তারপরে হচ্ছে আ অসীম দশমিক হইতে পারে। তারপর হচ্ছে অসীম আবৃত হইতে পারে। যেরকম 1.333 এইভাবে এগুলো চলতেই আছে। এই ধরনের সবগুলো সংখ্যাকে, অর্থাৎ অবাস্তব সংখ্যা বাদ দিয়ে যত ধরনের সংখ্যা আছে সবগুলোকে আমরা বাস্তব সংখ্যার ভিতর আলোচনা করব বা চিন্তা করব, বাস্তব সংখ্যা হিসেবে বিবেচনা করব। এই বাস্তব সংখ্যাগুলো থেকে আমরা পরবর্তীতে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং এই মূলদ সংখ্যা থেকে পরবর্তীতে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা থেকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক পূর্ণ সংখ্যা পাওয়া যায়। আর সর্বসাকুল্যে বাস্তব সংখ্যাকে যদি আমরা চিহ্নের ভিত্তিতে ভাগ করি তাহলে ধনাত্মক, ঋণাত্মক এবং অঋণাত্মক বাস্তব সংখ্যা পাওয়া যায়। এটাই হচ্ছে সংখ্যা নিয়ে আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছে। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানালে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।